জনের কাছ থেকে 5 লক্ষ টাকা নিয়ে আপনার এই বাণিজ্য চলতো। ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি শুরু করতে চাই একটি নতুন ইনফরমেশন দিয়ে। আপনার বিরুদ্ধে যেই মামলাটি করেছেন সে নাকি আজকে তাকে আটক করা হয়েছে, বিষয়টি কি একটু খোলাসা করবেন আমাদের কাছে? দেখুন, আমি অন ডেপুটেশন প্রথমে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, যেটি সশস্ত্র বাহিনী পরিচালিত পাবলিক ইউনিভার্সিটি, সেখানে উপাচার্য হিসেবে যোগদান করি এবং সেখান থেকে আমাকে এই যে বিউপির মডেলটা এটি কার্যকর করার জন্য বেহাল একটি বিশ্ববিদ্যালয়, যেটি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, তার চতুর্থ উপাচার্য হিসেবে আমাকে ডেপুটেশনে সেখানে মোতায়েন করা হয়। আমি যাওয়ার সময় আরো 3 জন মিলিটারি অফিসার নিয়ে গেছিলাম। একজন কর্নেল আবু হেনা মুস্তফা কামাল, অবসরপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে, লেফটেন্যান্ট কর্নেল মনোয়ার রেজা, তাকে ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার হিসেবে, এবং আপনার আমাদের প্রজেক্ট ডিরেক্টর হিসেবে 5th লং কোর্সের একজন অফিসার, তাকে আমরা সেখানে সঙ্গে মোতায়েন করেছিলাম। এবং এই যে টিম, সেই টিম আকারে আমরা কাজ শুরু করি। গিয়ে দেখলাম যে সেখানে চাকরি বাণিজ্য হচ্ছে, ভর্তি বাণিজ্য হচ্ছে, এবং বিশেষ উন্নয়ন প্রকল্পে আপনার নানান রকমের ব্যর্থ ইতিমধ্যে হয়ে আছে। তো আমরা যেটি করলাম, সেনা কায়দায় আপনার মোবাইল কোর্ট বসালাম, ম্যাজিস্ট্রেট নিয়ে আসলাম এবং 13 জনকে যারা প্রক্সি পরীক্ষা দিচ্ছিল তাদের আটক করে 1 বছরের কারাদণ্ডের ব্যবস্থা করে দিলাম প্রত্যেককে। এইটির পরে আমরা দেখলাম এই বাণিজ্য খুব একটা লুক্রেটিভ আর থাকবে না, কারণ প্রতি জনের কাছ থেকে 5 লক্ষ টাকা নিয়ে আপনার এই বাণিজ্য চলতো। তো সেটি চিরতরে বন্ধ হয়ে গেল। তারপরে আমরা নজর দিলাম আপনার চাকরি বাণিজ্য। এখানে লেকচারার পোস্ট বিক্রি হতো 30 লাখ টাকায়, কর্মকর্তা 20 লাখ টাকায়, কর্মচারী আপনার পরিচিত হলে 5 লাখ টাকা, অপরিচিত হলে 10 লাখ টাকা, এটা ছিল রেট। তা আমি এটি বন্ধ করার জন্য আমাদের তৎকালীন কোয়ার্টারমাস্টার জেনারেল জনাব লেফটেন্যান্ট জেনারেল আনোয়ার, তার সঙ্গে পরামর্শ করে, তিনি আমার বন্ধু মানুষ ছোটবেলায়, ডাকনাম টিঙ্কু, উনি পরামর্শ দিলেন যে আমাদের রিক্রুটমেন্টের যে অ্যাডভার্টাইজমেন্ট হয় তাতে একটি ক্লজ জুড়ে দেয়া, যে কোনো ধরনের মৌখিক এবং লিখিত তদবির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে, পরবর্তীতে কোনো অনৈতিক লেনদেনের বিষয়ে আবিষ্কার হলে তৎক্ষণাৎ চাকরি চলে যাবে, এই শর্তে আবেদন করা যেতে পারে। আমার জানা মতে বাংলাদেশের কোনো পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটিতে রিক্রুটমেন্টে এই ক্লজ আগেও ছিল না, ভবিষ্যতে হয়েছে কিনা আমি জানি না, কিন্তু আমরা এই প্রথম এটি চালু করি। এবং এরপর রিলিজিয়াসলি তদবির মৌখিক ভাবে, ধরুন কেউ ফোন করে বললো, কেউ সামনে এসে বললো, কেউ টেক্সট মেসেজ পাঠালো, আমরা ইগনোর করলাম এবং সেগুলো নোট করে রাখলাম যে এদের পক্ষে যদি দরখাস্ত পড়ে সেটি বাতিল হয়ে যাবে। এবং আমাদের তৎকালীন মাননীয় স্পিকার শিরিন শারমিন চৌধুরী, তিনি পাশের কনস্টিটিউয়েন্সির প্রতিনিধি ছিলেন, তাকে দিয়ে তদবির করানো হয়েছিল 8 বার, টেক্সট মেসেজও করেছিলেন, আমরা সেটা ইগনোর করেছি এবং যথাবিহিত ব্যবস্থা নিয়েছি। সিনিয়র মোস্ট ক্যাবিনেট মিনিস্টার আকম মোজাম্মেল মহোদয়, তিনি 3 বার তদবির করেছিলেন, এবং আমার কাছে মনে হয়েছে যে এটার সঙ্গে কনস্টিটিউয়েন্সি লিয়াজের কোনো সম্পর্ক নেই, কারণ গাজীপুর থেকে তিনি নির্বাচিত হয়েছেন, রংপুরের সঙ্গে কোনো সংস্রব নেই। তো তাকে আমরা টার্ন ডাউন করে দিয়েছিলাম। তারপরে ছাত্রলীগের সেন্ট্রাল কমিটির প্রেসিডেন্ট শোভন, তিনি এসে হাজির হয়েছিলেন। তিনি যখন দেখা করলেন, আমি বললাম যে আপনার কোনো একাডেমিক বিষয় আলোচনার আছে কিনা, বুঝলেন না, আমি তদবির করতে এসেছি, খোলামেলা বলে দিলেন। আপনি যদি সংশ্লিষ্ট ব্যক্তির শুভানুধ্যায়ী হন তাহলে দয়া করে তার নাম উচ্চারণ করবেন না, করলেই তিনি কিন্তু অটোমেটিক বাতিল বা অযোগ্য বলে বিবেচিত হবে। তো তিনি দ্রুত চলে গিয়েছিলেন এবং এহেনও লোক নাই তদবির করার চেষ্টা করেননি, দোজ হু ম্যাটার্স। এমনকি তৎকালীন শিক্ষা উপমন্ত্রী নওফেল, তিনি ডিও লেটার ইস্যু করেছিলেন, সঙ্গত কারণেই আমরা সেটি আপনার বিবেচনায় নেইনি। দীপুমণি অসংখ্যবার নানান অন্যায় আবদার করেছেন, আমরা তা গ্রহণ করি। এবং তারপরে উনি কুপিত হয়ে বঙ্গবন্ধু পরিষদ, যেটি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শাখা,
তার সেক্রেটারি মশিউর, তাকে দিয়ে আমার বিরুদ্ধে ক্যাম্পেইন শুরু করান। এবং আপনার আসাদুজ্জামান মন্ডল বলে আরেকজন শিক্ষক, তাকে দিয়ে ক্যাম্পেইন করান। এবং এই মাহমুদুল হক যিনি আজকে আটক করলেন, তাকে নিয়োজিত করেন এইসব কাজে। এবং এর ফলে তারা একটা অধিকার সুরক্ষা পরিষদ নামে একটা এন্টিটি গড়ে তোলেন এবং নানানভাবে মেলাইন করবার চেষ্টা করেন। তারা হাজিরা খাতা হাজির করেন, অ্যাজ ইফ ভাইস চ্যান্সেলরকে স্বাক্ষর করতে হয় হাজিরা খাতায়, এরকম। এবং আপনার ওই যেটাকে বলে একই অভিযোগ যে আমাকে ঘেরাও করার জন্য পাওয়া যায় না। এখন আমি তো আপনার প্রশাসক হিসেবে ডেফিনেটলি ঘেরাও হতে চাইবো না। আমি অফিস টাইমে থাকতাম, তারপরে আমি চলে আসতাম। এখন এই যে প্রতিদিনকার কাজ প্রতিদিন করে ফেলা, সকল ফাইল ডিসপোজ করা, এইটা ন্যাচারালি তাদের ভালো লাগে। এবং তারা খুব অবাক হয়েছে যে প্রতিদিন আমি ঢাকায় যাওয়া আসা করছি, আবার ঢাকায় এসে এখানে লিয়াজো অফিসে ফাউন্ডেশন কোর্স গুলো পরিচালনা করছি রাত 12টা পর্যন্ত, আবার পরদিন সকালে ফ্লাইট করে চলে যাচ্ছি। তো এখানে আবার বিশ্ববিদ্যালয়ে আর্থিক কোনো সংশ্লেষ ছিল না এবং আমার পকেট থেকে আমি টাকা দিইনি। মজাটা ছিল এই যে আমার একজন পিএইচডি স্টুডেন্ট ছিলেন, লেফটেন্যান্ট জেনারেল মোল্লা আকবর। তিনি আপনার কমান্ড্যান্ট এনডিসির দায়িত্ব শেষ করে অবসরে গিয়ে যোগ দেন আপনার রিজেন্ট এয়ারওয়েজে, এবং আমার সম্মানে তিনি এর শাখা খুলে দেন সৈয়দপুরে এবং আমাকে দিয়ে চিফ গেস্ট হিসেবে এটি উদ্বোধন করান। তো ফলে পরদিন থেকে আমি তাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে ট্রিটেড হয়েছি। শুধুমাত্র ট্যাক্সের পয়সাটি দিতে হতো, আর কোনো অর্থ ব্যয় করতে হতো না। ফলে এই সাশ্রয়ী একটা কথা আমাকে একটু বলেন। আমি বুঝতে পেরেছি আপনি যে বিষয়গুলো তুলে ধরছেন। হ্যাঁ, এখন ধরেন আমরা সাধারণভাবে, আমি একটু খোলামেলাই আপনার সঙ্গে আজকে কথা বলতে চাই স্যার। ধরেন আমরা যেরকম জানি বা দেখে আসছি, কোন সরকারের সঙ্গে যখন সুসম্পর্ক থাকে তখন তাকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করা হয়, রাইট? তো আপনার সঙ্গে সরকারের সুসম্পর্ক না থাকলে কিভাবে আপনি রংপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন? সেটা পরিষ্কার বলি, আমি ছাত্র জীবনে কখনো রাজনীতি করিনি। শিক্ষক হওয়ার পর শিক্ষকদের যে রাজনীতি, তাতেও আমি কখনো যুক্ত হইনি। কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার শিক্ষক সমিতির কোনো পদে, সিন্ডিকেটের কোনো পদে, সিনেটের কোনো পদে, ডিন ইলেকশনে আমি কখনো প্রার্থী হইনি, কারো পক্ষে ক্যাম্পেইন করি। 1, 2। আর জাতীয় নির্বাচনগুলোতে আমি কখনো ভোট দিই না, যেহেতু আমি নির্বাচন পর্যবেক্ষণের কাজ করি। আমি নিজে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট হিসেবে আপনাকে প্রক্টর হিসেবে দেখেছি, আর বিভিন্ন সহকারী প্রক্টর ছিলাম। আমি সহকারী প্রক্টর ছিলাম, এটা অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট, আপনার ইলেক্টেড পোস্ট না। যেমন চেয়ারম্যান অটোমেটিক, কারণ যখন যার টার্ন আসবে তিনি চেয়ারম্যান হবে। এটা সায়েন্সের ছিলেন, সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টির কে রিপ্রেজেন্ট করতাম আমি। আপনার সহকারী প্রক্টর হিসেবে টানা 10 বছর আমি 5 জন ভাইস চ্যান্সেলরকে সার্ভ করেছি। তার মধ্যে 2 জন আওয়ামী লীগের, 2 জন বিএনপির, একজন আপনার সেই 111 সরকারের সময় ছিল দায়িত্বে। এখন আমি আপনাকে ব্যক্তিগত মানে সাংবাদিক হিসেবে চিনি, জানি পপের একজন হিসেবে সারাদিন নির্বাচন কমিশনে দৌড়াদৌড়ি করতেন। এটাই আমার মানে সাংবাদিক হিসেবে আপনাকে এই রোলটাতে আমি বেশি দেখেছি। তো ধরেন আমি যে প্রশ্নটা আপনাকে করেছিলাম যে আমি বুঝলাম যে আপনি একজন যেহেতু কোথাও ভোট দেন না, কখনো নীল দল সাদা দল করেননি, সো আপনি একটা নিরপেক্ষ ব্যক্তি যদি আমি হিসেবে বিবেচনা করি আপনাকে, তাহলে তো আপনার কোনো পদায়নই হওয়ার কথা না। বাংলাদেশে যে কালচার আমরা শুনে অভ্যস্ত এবং আওয়ামী লীগের বিরুদ্ধে যেরকম ফ্যাসিজমের কথা শুনি, দলীয়করণের কথা শুনি, এবং আপনি নিজে ওই সরকারের তীব্র সমালোচক ছিলেন। আপনি 5ই আগস্টের আগে প্রচন্ড ভাবে আওয়ামী লীগ সরকারের বিরোধিতা করেছেন, সমালোচনা করেছেন। তাহলে মানে আপনি নিয়োগটা কেমন করে পেলেন, আমি এটা জানতে চাই। আমি বলি আপনাকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি সহকারী প্রক্টর হয়েছিলাম আমার ক্যাপাসিটির কারণে। আমি খুব কর্মঠ একজন ব্যক্তি, প্রায় 20-22 ঘন্টা কাজ করি, এটি অনেকের নজরে পড়েছে এবং আমাকে সকাল 4টার সময় অ্যাপ্রোচ করা হয়েছে। যখন দেখেছেন যে সেখানে একটি নির্বাচন হচ্ছিল, সিনেট নির্বাচন, এটি আমি পর্যবেক্ষণ করতে গিয়েছিলাম এত রাতের বেলা। তো সেইটি দেখে কর্তৃপক্ষের মনে হলো এরকম একটা লোক দরকার যে নিরপেক্ষ মানুষ এবং সেফটি ভালভ হিসেবে কাজ করবেন। সেই জন্য আমাকে নিয়োগ করা হয়েছিল সহকারী প্রক্টর হিসেবে, এবং আমি ধারাবাহিকভাবে সরকার নির্বিশেষে 5 জন উপাচার্যের প্রশাসনের অংশ ছিলাম। এবং আমি
যেটি করেছি, দেখলাম যে এই অ্যাসিস্ট্যান্ট প্রক্টর পদটা ইকুইভ্যালেন্ট টু হাউস টিউটর। হাউস টিউটরদের হলে নিয়ম হচ্ছে 10 বছরের বেশি এই দায়িত্বে থাকা যায় না। তা আমি দেখলাম পুনরাদেশ না দেওয়া পর্যন্ত অন্তকাল যদি চলতে থাকে, তাহলে তো আমি যদি কোনো কারণে পদত্যাগ করার চেষ্টা করি তখন এটা নিয়ে কথা হবে। সেই জন্য আমি ওই আইনটা পরিবর্তন করিয়ে বললাম 10 বছরের বেশি কেউ অ্যাসিস্ট্যান্ট প্রক্টর থাকতে পারবেন না। যেই 10 বছর পূর্ণ হলো, আমি ফুলের মালা গলায় দিয়ে মিষ্টিকে আমার দায়িত্ব অবসান ঘটালাম। এখন এই যে প্রশাসনিক অভিজ্ঞতা 10 বছরের, তারপর চেয়ারম্যান ছিলাম আমি, এবং জাপান স্টাডি সেন্টারের আমি ডিরেক্টর ইনচার্জ ছিলাম, এবং আরেকটি এনটিটির ইউএনআই আমি প্রেসিডেন্ট ছিলাম। তো ফলে এই সব প্রশাসনিক অভিজ্ঞতাগুলো আমাকে উপযুক্ততা দান করেছে আপনার বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, যেটি সশস্ত্র বাহিনী পরিচালিত পাবলিক ইউনিভার্সিটি, সেইখানে প্রথম প্রো উপাচার্য হিসেবে নিয়োজিত হবার। তৎকালীন সেনা প্রধান তিনি আমার নাম সুপারিশ করে তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী এবং মহামান্য রাষ্ট্রপতির কাছে দিয়ে একটি নাম সেভাবে গিয়েছিল, এবং আমি আপনার 2002 সনে বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে প্রি কমিশন কোর্স করে কমিশন লাভ করেছিলাম। একদিকে সহকারী প্রক্টর, আবার সেদিকে আপনার প্লাটুন কমান্ডার, পরে কমান্ডিং কমান্ডার হিসেবে বাংলাদেশ ন্যাশনাল প্যারেড করে সেনা শাখায় কাজ করেছি। আপনি একজন তীব্রভাবে একজন ডায়নামিক ব্যক্তি আর কি। জি, চেষ্টা করেছি আপনাদের দোয়া। এখন এই যে সেখানে আমি ছাড়া বাকি সবাই সামরিক অফিসার, হয় সেনা, নাহলে নৌ, নাহলে বিমান বাহিনী। তো এখন আপনার একজন সিভিল লোক ওখানে কিন্তু অ্যাডজাস্ট করতে পারবে না। আমি যেহেতু সেনা কালচারের সঙ্গে পরিচিত এবং নিজে কমিশন লাভ করেছি, আই আর্নড ইট ফ্রম মিলিটারি একাডেমি, আমাকে চেহারা দেখে কেউ দেয়নি। অনেকের একটা ধারণা হতে পারে অনারি পজিশন। নো, আমি ফার্স্ট ব্যাচের আপনার কোর্স সিনিয়র, আই কমান্ডেড দ্য প্যারেড, এবং সাব মেশিন গান পর্যন্ত চালনা করতে শিখেছি, খোলা জোড়া দিতে শিখেছি, পিস্তল, টুটুবো রাইফেল, 7.62 mm অটোমেটিক রাইফেল, লাইট মেশিন গান, সাব মেশিন গান, এগুলোর অপারেশন শিখেছি। তারপরে আপনার ব্যানেট কিভাবে চার্জ করতে হয়, কিভাবে ডিপ্লয়েড হতে হয়, যত রকমের সামরিক কলা কৌশল আছে হাতে কলমে সেটা শেখা হয়েছে। তো ন্যাচারালি আমি আধা সামরিক একজন মানুষ, এবং সেখানে খুব সুন্দর করে ফিটিং করে গেছে। আর আমাদের শিক্ষকরা স্যার শুনে অভ্যস্ত, বলে অভ্যস্ত নন একেবারেই। তা আমি সেখানে ওই মিলিটারি কায়দায় একজন আমি ধরেন লেফটেন্যান্ট হিসেবে যোগ দিয়েছি বিউপিতে, প্রো ভাইস চ্যান্সেলর। একজন ক্যাপ্টেন যিনি, তাকে আমি স্যার বলেছি, যদিও বয়সে আমার হাঁটুর সমান। তো এই যে মিথস্ক্রিয়াটা এবং অ্যাকসেপ্ট করাটা, সেটা ডেফিনেটলি আমাকে কাজ করতে সহায়তা করেছে এই সেনা কালচার অধ্যুষিত প্রতিষ্ঠানটিতে। তো খুব সুন্দর দক্ষভাবে আমি কাজ করছি দেখে আপনার সরকারের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। তখন আমাকে এই সবচেয়ে বেহাল বিশ্ববিদ্যালয়টাকে ডিসিপ্লিনে নিয়ে আসার জন্য এই 3 জন সামরিক অফিসার সহ আমাকে সেখানে পাঠানো হবে। তো বেগম রোকেয়া ইউনিভার্সিটিতে আমি গিয়ে যেহেতু এই মডেলটা ডেভেলপ করে সেটা ক্যাটাপল্টেড আপন ভাবে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছি, সেটি একটা রীতিমতো রেভলিউশনারি চেঞ্জ নিয়ে এসছে। ভর্তি বাণিজ্য বন্ধ, চাকরি বাণিজ্য বন্ধ, পুরো ক্যাম্পাস 75 একর জায়গা, সেটাকে আমি ওয়াইফাই এর আওতায় নিয়ে এসেছিলাম। আমাদের যানবাহনগুলোতে ওয়াইফাই প্রযুক্ত করে দিয়েছি, স্মার্ট টেলিভিশন প্রযুক্ত করে দিয়েছি, প্রত্যেকটা ডিপার্টমেন্টে একটি করে স্মার্ট ক্লাসরুম তৈরি করে দিয়েছিলাম। বলবেন যে আওয়ামী লীগ সরকার অন্তত একজন যোগ্য ব্যক্তিকে মূল্যায়ন করেছেন বা যোগ্য পদে পদায়িত করেছেন, এটি কি বলবেন আপনি? এটা আমি বলবো, আওয়ামী লীগ সরকারের আমলে তৎকালীন সেনা প্রধান তিনি আমাকে আবিষ্কার করে সেখানে মোতায়েন করেছিলেন।